ফার্স্ট হচ্ছে কি, আমি যে 90% সংস্কার বোঝেন আমি একটু ক্লিয়ার করতে চাই, অর্ধেক হলে মিস ইন্টারপ্রেট হয়। আমিও নিজেও সংস্কারের পক্ষে, কারণ সংস্কার চাই আমি। ইভেন আমি নিজে পার্সোনালি বিএনপির 31 দফা যে সংস্কার সেটা ক্রিটিক করেছি আমি নিজেও। তো সেটা হচ্ছে কি, আসলে সংস্কার মানুষ বোঝানো মানে কি, ধরেন সংস্কার তো আসলে একটা অনেক জটিল প্রক্রিয়া, সাধারণ মানুষের কাছে সবকিছু বোধগম্য না। আমরা রাষ্ট্রের একেবারে রাষ্ট্র কাঠামোর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সংস্কার চাচ্ছি। তো সংস্কারের বেনিফিট কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস এবং এটা পেইনফুল প্রসেসও। তো আপনি যদি দেখেন এই সংস্কার, এটা কিন্তু আমাদের ধরেন সবকিছুর ইমিডিয়েট ইফেক্ট কিন্তু সাথে সাথে হয় না। আমরা 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আমাদের যে ডেমোক্রেটিক একটা কালচারকে এস্টাবলিশমেন্ট করার পর আমরা এই বেনিফিটগুলো পাবো। ইটস ট্রু, আমরা এটাও চাই, কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন এই 6 মাসের পরবর্তী সরকার যখন ফাংশনিং করতে পারছে না, আইন শৃঙ্খলা যখন অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য যখন নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তখন মানুষ এটাকে খুব বিরক্ত চোখে দেখছে। আমি সেই প্রসঙ্গে আসছি। আর মুনাফিকের চরিত্র আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জানাক আমি কাউকেই বলছি না, আমি বলছি তাদেরকে যারা সুপ্ত রাজনীতি করছে, যারা ধরেন ছাত্রলীগের আমলেও যারা সুপ্ত অবস্থায় থেকে তারা এখন ঘোষণা দিচ্ছে আমি এই আমি সেই, তারপর যখন আবার ক্রেডিট তারা কেনানা বেচা করছে, ইভেন তারা এই আন্দোলনের মুহূর্তে তাদের যখন দল গঠন প্রক্রিয়ায় কে সদস্য সচিব হবে, কে আহ্বায়ক হবে, এগুলো নিয়ে ক্রেডিট করছে, এবং তারা যে সুপ্ত রাজনীতিটা করছে। এবং আপনি মনে রাখবেন সবসময় যে প্রকাশ্য রাজনীতি, সুপ্ত রাজনীতিটা খুব ভয়ঙ্কর জিনিস। আমি এই কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আপনি যদি দেখেন গত 15 বছরে আমাদের দেশে তো কোনো ডেমোক্রেসি ছিল না, কোনো রাজনীতি ছিল না। শেখ হাসিনা তো আসলে কোনো রাজনীতি করেনি, সে একটা মাফিয়াতন্ত্র, মাফিয়া স্টেট সে প্রতিষ্ঠা করে গিয়েছে। তো তার মানে তো আমরা বলি না যে দেশে রাজনীতি হবে না। সুতরাং আমরা ছাত্র রাজনীতিটাকে এভাবে এস্টাবলিশ করতে চাই, সেটা হচ্ছে একটা সহাবস্থা নিশ্চিত করতে হবে। আপনি যদি সহাবস্থা নিশ্চিত করতে পারেন এবং জবাবদিহি নিশ্চিত করতে পারেন, তাহলে এই মেরিটোক্রেসি কিংবা এই ছাত্র রাজনীতিটা সবার কাছে একটা গ্রহণযোগ্য হবে। আর আপনি যখন এই সুপ্ত রাজনীতির দিকে হাঁটবেন, তখন আমাদের এই এক্সট্রিমিস্ট, রাইট এক্সট্রিমিস্ট, এই যে নানা ধরনের অনেক কিছু হবে এবং জবাবদিহিতার প্রশ্নগুলি থেকে যাবে। এই কারণে আমি ছাত্র রাজনীতির পক্ষে বলছি। আরেকটা জিনিস হচ্ছে কি, তখন ছাত্রদের রাজনীতির পক্ষটাকে আমি আরো বেশি ওয়েলকাম করি। কারণ হচ্ছে ধরেন আমাদের এই বিদ্যমান ব্যবস্থা, আমরা যখন আমাদের মোটা থেকে যে 4টি ইলেকশন হয়েছে, সেই 4টি ইলেকশনে আমরা ঘুরে ফিরে 2টি দলকে আমরা চয়েস করেছি, আমাদের তৃতীয় কোনো চয়েসের অপশন নাই। এবং আমাদের এই বিদ্যমান ব্যবস্থায় ছাত্রদের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের একটা তৃতীয় শক্তি বা ছাত্রদের পক্ষে একটা শক্তিকে খুবই কাম্য, আমরা এটাকে ওয়েলকাম করি। এবং আপনি যদি দেখেন আমাদের যে ওয়েলকাম করেন, আবার যদি কিন্তু আছে সাথে, আমি বলি আপনাকে, হ্যাঁ যদি কিন্তু আছে, আমি যদি আপনি প্রশ্ন করেন আমি উত্তর দিচ্ছি। এটাই তো বলছি যে ওয়েলকাম করছেন, কিন্তু অনেকগুলো যদি কিন্তু বলছি। আচ্ছা, যদি কিন্তু বলছি, যদি কিন্তু হচ্ছে কি, ধরেন আপনি দেখেন আমরা যখন ফার্স্টে এই গভর্নমেন্টটা, এই ইন্টারিম গভর্নমেন্টটা রিফর্ম হয়েছে বা ফরমেশন হয়েছে, তো সেই জায়গা থেকে ধরেন এটা কিন্তু আমাদের ম্যাস পিপলের কন্ট্রিবিউশন ছিল। এখানে ধরেন আমরা ছাত্র আন্দোলন বলেন, জামাত শিবির বলেন, বিএনপি বলেন, ছাত্র বলেন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবার এখানে পার্টিসিপেশন ছিল। কিন্তু আপনি ছাত্র পক্ষের প্রতিনিধি হিসেবে সরকার গেছেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি দেখেন তাদেরকে আপনি সরকারের থেকে যখন আপনি দল ঘোষণা করছেন, আপনি কিন্তু মুখে মুখে শেয়ার করছেন না। আবার এখানে প্রফেসর ডক্টর ইউনূস বারবারই ফিনান্সিয়াল টাইমসে উনি ইন্টারভিউ দিয়েছেন যে এটা ছাত্র প্রতিনিধি সরকার, উনি অন্য পার্টিদেরকে উনি ডিজোন করছে, এবং আপনি এদেরকে ছাত্রদেরকে এই রাজনীতি দল গঠন করার পক্ষে আপনি আবার সমর্থন দিচ্ছেন। আবার আপনি পাওয়ারের থেকে আপনি এখানে উপদেষ্টা মন্ডলী সবকিছু মেকানিজম করে আপনি পাওয়ার নিচ্ছেন, আলটিমেটলি তখন কিংস পার্টি দিয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? এটা কিংস পার্টি হচ্ছে। আচ্ছা, কিংস পার্টি হচ্ছে। এবং আপনি যখন কিংস পার্টি করবেন, তখন হচ্ছে কি আপনি জনগণের কাছে শুরুতে আপনি ক্রেডিবিলিটি হারাবেন। এবং জনগণের কাছে রাজনীতিতে দুটো জিনিস সবচেয়ে বেশি জরুরি, একটা হচ্ছে কি আপনার ন্যারেটিভ, একটা হচ্ছে পারসেপশন। আপনি যখন ন্যারেটিভ এস্টাবলিশ করে ব্যর্থ হবেন এবং পিপল যখন আপনার পারসেপশনটা ক্লিয়ার হবে না, কারণ আপনি কি করছি সেটা ব্যাটার করে না। আপনার 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ যখন আপনার পারসেপশন সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলবে, তখন আপনাকে কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠা করবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে যদি কিন্তু জায়গাটা রয়েছে। তারা তো বলছে, সিফাত বললো তাদের জনভিত্তি আছে, বিভিন্ন পর্যায়ে তারা জনসংযোগ করছে। ডেফিনেটলি এটা তো খুবই ভালো, কিন্তু ঘটনা হচ্ছে কি আপনি সরকারের থেকে গত 6 মাসের সরকারের থেকে আপনি গুরুত্বপূর্ণ উপদেষ্টা নিয়ে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে আপনি এখন সরকারে নিচ্ছেন, আপনি হেলিকপ্টার উপদেষ্টা হয়ে 28টি উপজেলায় যখন আপনি কম্বল বিতরণ করছেন, 26 লক্ষ টাকা যখন হেলিকপ্টারে বিল উঠাচ্ছেন, আবার আপনি এখানে জনসংযোগ তৈরি করছেন, সরকারের পক্ষ থেকে আপনি সুবিধা নিচ্ছেন না। তো আপনি তো এটা কিংস পার্টি নিচ্ছেন, এই সুবিধাটা তো অন্য দল পাচ্ছে না, যারা এই আন্দোলন পাচ্ছে না। দল গঠন করার পরে যদি তিনি দলের কোনো দায়িত্বে থাকেন, তিনি সরকারের সাথে থাকবেন না। কিন্তু আপনি তো এই 6 মাসে থেকে তো আপনি অলরেডি একটা ফরমেশন করে ফেলছেন। আপনার বাংলাদেশের মতো কালচারের কান্ট্রিতে আপনি যদি দেখেন, আপনি যখন ক্ষমতা থাকবেন তখন চেয়ারও আপনার পক্ষে কথা বলবে। আপনি দেখেন এখানে অনেক ধরনের নিয়োগ হচ্ছে, অনেক ধরনের কথাবার্তা শুনছে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিবর্গ এখানে বসছে। তো সেই জায়গা থেকে আপনি একটা মেকানিজম তৈরি করছেন জাস্ট ইলেকশনকে কেন্দ্র করে, আপনি ক্ষমতামুখী কেন্দ্র করার জন্য করছেন। এবং আপনি পাওয়ার থেকে যখন একটা পার্টি করবেন এবং পার্টিকে ক্ষমতার দিকে ধাবিত করবেন, তা আলটিমেটলি তো কিংস পার্টি হচ্ছে। আমাদের প্রশ্নের জায়গাটা সেটাই। আমরা ছাত্র আন্দোলন থেকে জি রাকিব ভাই, যেহেতু আপনার প্রশ্নের জায়গাটা ওখানেই আমার একটা প্রশ্ন, যে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কেউ তো দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে যায় না। শিক্ষার্থী প্রতিনিধি সহ ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারটা গঠন করেছেন, তখন তো এইভাবে কেউ দায়িত্ব নেয়নি বা নিতে চায়ওনি না। আমরা যতটুকু জানি, আমরা তো এই গণ অভ্যুত্থান সরকারকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, আমরা সাপোর্ট করি, কিন্তু আপনি যখন যে ফাংশনিং করতে পারছেন না, তাকে আপনি কেন সরাচ্ছেন না?
আপনি 6 মাস ধরে দেখেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে উন্নতি দেখতেছেন না, দিন দিন অবনতি হচ্ছে, তাহলে আপনি তাকে কেন সরাচ্ছেন না? আমাদের এই 4টি দেশে আমাদের প্রবাসী কল্যাণে যদি হিসাব করে বলেন না, আমাদের বৈদেশিক অবস্থা কমতেছে, আমাদের দেখেন যে দেশে ভিসাগুলো বন্ধ, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আপনি কেন সরাচ্ছেন না? আমাদের এই ফরেন উইংসে যখন নতুন ডিলিংগুলো হচ্ছে না এবং আমাদের আন্তঃবহির্ভূত যে চাপগুলো বাড়ছে, আপনি কেন পররাষ্ট্রমন্ত্রী সরাচ্ছেন না? তার মানে ডাক্তার রাকিব আল হাসান ভাই, যে মূলত দাঁড়াচ্ছে যে কার হাতে চূড়ান্ত ক্ষমতা পরবর্তীতে যাবে তার একটা তীব্র প্রতিযোগিতা চলছে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে।